ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 92 আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে তিনটি অংশ থাকে, প্রথমত হচ্ছে কি অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড হচ্ছে কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, থার্ড হচ্ছে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা আজকে শুধুমাত্র একটা অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং সেই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিভাবে ক্যাশ ফ্লো নির্ণয় করা হয় আমরা আজকে তা নিয়ে আলোচনা শুরু করতে চাই। এর আগে আমি তোমাদেরকে একটু প্রি আইডিয়া দিতে চাই যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে যে স্টেটমেন্টটা যদি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে হয় তাহলে কিভাবে করতে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যেহেতু ক্যাশ ফ্লো তৈরি করতে যাচ্ছি, আজকে আমরা শুধুমাত্র সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনায় সীমাবদ্ধ রাখবো। প্রথমে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আসবে নেট ইনকাম, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে পেয়ে থাকি। ওকে, ইনকাম স্টেটমেন্ট পেয়ে থাকি, অথবা প্রশ্নে দেয়া থাকবে আমার নেট ইনকামটা। এটার সাথে যোগ হবে নন ক্যাশ আইটেমস। নন ক্যাশ বলতে যেই খরচের জন্য আমার ক্যাশ টাকা খরচ করতে হয় না অথবা ত্যাগ করতে হয় না, যেমন ডেপ্রিসিয়েশন। কেমন, সেই ডেপ্রিসিয়েশনটা যোগ হবে নিট লাভের সাথে, এখানে আমরা একটা রেজাল্ট পাবো। মাইনাস হবে ইনক্রিজ অফ অ্যাসেটস, কেমন, সম্পদের যখন মূল্য বৃদ্ধি হয়, এবং লাইবিলিটিস এর যখন মূল্য হ্রাস হয়, ডিক্রিজ হয়। ঠিক আছে, এবং এই দুইটার সমন্বিত টাকাটা এখানে মাইনাস হবে, সেই মাইনাস টাকাটা এখানে রেজাল্ট হিসাবে আসবে। প্লাস হবে ডিক্রিজ অফ অ্যাসেটস, ইনক্রিজ অফ লায়াবিলিটিস। কেমন, এটার সমন্বিত যে রেজাল্টটা সেটা আমরা এখানে পাবো। এটা যোগ হবে বা বিয়োগ হবে এখান থেকে, এবং এখানে যে রেজাল্টটা পাবো সেটার নামই হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা এখানে মোট তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কি নন ক্যাশ আইটেমস, ইনক্রিজ অর ডিক্রিজ অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, ইনক্রিজ অর ডিক্রিজ অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। ওকে, এই তিনটে জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস জানা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট এবং সহজ জিনিসটা জেনে নাও, বাকিটা আমরা আগামী ক্লাস থেকে আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 92। আজকের আলোচনার বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর পার্ট 3। আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: নগদ প্রবাহ বিবরণী তৈরির ধাপ বা স্টেপস, নগদ প্রবাহ বিবরণী তৈরির নমুনা বা স্পেসিমেন, একটি সমস্যা ও সমাধান, প্রবলেম এবং সলিউশন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের পড়াটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই চ্যাপ্টারটি এইচএসসি লেভেল, ডিগ্রি পাস কোর্স এবং অনার্স কোর্স সব ক্ষেত্রেই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রযোজ্য। সুতরাং আজকে যারা তোমরা শিখতে পারবে সেটা অনার্স পর্যন্ত তোমাদের কাজে লাগবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠ গ্রহণ করছো। প্রথমে আমরা জেনে নিই নগদ প্রবাহ বিবরণী তৈরির ধাপসমূহ সম্পর্কে কিছু তথ্য। আয় বিবরণী এবং প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত পত্রের তথ্যের উপর ভিত্তি করে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। কিসের উপর? আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট এবং ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স শিটের তথ্যের উপর। তিনটি জিনিস এখানে থাকবে। আয়কর এবং অবচয় ছাড়া সকল আন্তঃপ্রবাহ এবং নিট লাভ পজিটিভ মূল্য হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে পরিচালন বা অপারেটিং, বিনিয়োগ, ইনভেস্টিং এবং আর্থিক বা ফিন্যান্সিং নগদ প্রবাহ যোগ করে
যে মূল্য পাওয়া যায় তার সাথে নগদ ব্যালেন্স যোগ করলে বা প্রারম্ভিক ব্যালেন্স যোগ করলে নিট নগদ হ্রাস বা বৃদ্ধি পাওয়া যায়। তাহলে উপাদান কয়টি? 3টি: অপারেটিং, ইনভেস্টিং এবং ফিন্যান্সিং। আমরা বিগত ক্লাসসমূহে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। তবে আলোচনার সুবিধার্থে আজকেও আমরা একই আলোচনা পুনরাবৃত্তি করতে পারি। এখন আসো ধাপসমূহ কি কি। চিত্রে নগদ প্রবাহের ধাপসমূহ দেখানো হলো। প্রথম ধাপ, পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। দ্বিতীয় ধাপ, যোগ হবে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। একটু আগে যে আলোচনাটা আমরা করেছি ওখানে কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দুইটাই ছিল। তৃতীয় ধাপ, যোগ হবে অর্থসংস্থান কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়। ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। রেজাল্ট কি হবে? ফলাফল নিট হ্রাস বা বৃদ্ধি হবে নগদ অর্থের। ঠিক আছে? ক্যাশ টাকার হয় হ্রাস হবে না হলে বৃদ্ধি হবে। এই 3টি কার্যক্রমের ফলাফল হচ্ছে কি? নগদ অর্থের হ্রাস অথবা বৃদ্ধি। এটার সাথে যোগ হবে চতুর্থ ধাপে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, অর্থাৎ বছরের শুরুতে যে নগদ টাকাটা ছিল সেটা, ইকুয়াল ফলাফল কি দাঁড়াবে? নগদ অর্থের নিট হ্রাস বা বৃদ্ধি। ওকে, তাহলে আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে চাই আমাদের প্রথম 3টি কার্যক্রম থেকে ফলাফল আসতে হবে। কি কি কার্যক্রম? অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টি কার্যক্রমের ফলাফল হচ্ছে নিট অর্থের নগদ অর্থের নিট হ্রাস বা বৃদ্ধি। প্রারম্ভিক নগদ যোগ হবে, ফলাফল দাঁড়াবে বছরের শেষের যে নগদ অর্থ থাকবে সেটা। ওকে, তবে আজকে আমরা পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কে আলোচনা করতে পারবো না, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালনা কার্যক্রম থেকে কিভাবে ক্যাশ ফ্লো নির্ণয় হয় আমরা সেটি নিয়ে আলোচনা করব। এই অপারেটিং কার্যক্রম থেকে কিভাবে ক্যাশ ফ্লো হয় এটার একটা নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথমে নিট লাভ প্রশ্নে দেওয়া থাকবে, তার সাথে যোগ হবে অনগদ দফাসমূহের সমন্বয়। অনগদ মানে যেটা আমার খরচ হবে কিন্তু নগদ টাকার পরিবর্তন হবে না, যেমন অবচয় বা অবলোপন বা নিঃশেষণ। অবচয় বলতে আমরা বুঝি যে কোনো সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়। অবলোপন হচ্ছে কি কোনো অসমন্বয়কৃত সম্পত্তির বাৎসরিক যে ক্ষয়টা হয় সেটা। নিঃশেষণ, নিঃশেষণ হচ্ছে কি খনিজ সম্পত্তি, যেমন তৈল, কয়লা, স্বর্ণ, গ্যাস, এ সমস্ত খনিজ সম্পত্তি যখন একসময় শেষ হয়ে যাবে সেই এক সময়ের জন্য 1 বছরে রূপান্তরকৃত খরচটাই হচ্ছে নিঃশেষণ। সেটাও এখানে যোগ হবে কার সাথে? নিট লাভের সাথে। এরপরে সম্পদ অথবা দায়ের মূল্য হ্রাস অথবা বৃদ্ধিজনিত সমন্বয়। কিছু যোগ হবে, কিছু বাদ যাবে। যোগ হবে কে? সম্পদের যদি মূল্য কমে যায়। যোগ হবে কে? দায়ের যদি মূল্য বৃদ্ধি পায়। মাইনাস হবে কে? সম্পদ যদি মূল্য বৃদ্ধি পায়। আর মাইনাস হবে কে? দায় যদি হ্রাস পায়। ওকে, তাহলে সম্পদের মূল্য বৃদ্ধি মাইনাস সম্পদের মূল্য হ্রাস প্লাস দায়ের মূল্য বৃদ্ধি প্লাস দায়ের মূল্য হ্রাস মাইনাস।
ঠিক আছে? তা এরপরে যোগ বা বিয়োগ করে যে ফলাফলটা আমরা পাবো সেটার নাম হবে পরিচালনা কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। বিষয়টা একদম সোজা। প্রথমে প্রশ্নের যে নির্লাভ থাকবে সেটা বসাবো, যোগ হবে যদি অনগদ দফাসমূহ থাকে, যোগ হবে সম্পত্তির মূল্য হ্রাস হলে বা দায়ের মূল্য বৃদ্ধি হলে, বিয়োগ হবে সম্পত্তির মূল্য বৃদ্ধি হলে অথবা দায়ের পরিমাণ হ্রাস হলে, ইকুয়াল টু পরিচালন কার্যক্রম থেকে বা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ। এখন আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটা হচ্ছে এরকম: হাসান কোম্পানির 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আর্থিক তথ্যাবলী নিম্নরূপ: নিট মুনাফা 2,10,000 টাকা, সম্পত্তির মূল্য হ্রাস 20,000 টাকা, প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি 15,000 টাকা, প্রদেয় হিসাব বা পাওনাদার বৃদ্ধি 10,000 টাকা, বকেয়া খরচ হ্রাস 5,000 টাকা, অবচয় খরচ 8,000 টাকা। এই প্রশ্ন থেকে আমরা প্রথমে চিন্তা করে ফেলতে পারি বা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি যে সম্পত্তির মূল্য হ্রাস হয়েছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি হয়েছে মানে সম্পত্তি বেড়েছে, প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে মানে দায় বেড়েছে, বকেয়া খরচ হ্রাস হয়েছে মানে দায় কমেছে, অবচয় খরচটা হচ্ছে কি অনগদ খরচ। ওকে, আমার কাছে কি করণীয়? পরোক্ষ পদ্ধতিতে আমরা গত ক্লাসে কিন্তু পদ্ধতি দুটি আলাপ করেছি, একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ। এই প্রশ্নে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করে পরিচালনা কার্যক্রমের বা অপারেটিং অ্যাক্টিভিটিস নিট নগদ প্রবাহের পরিমাণ বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নির্ণয় করো। ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে কার? অপারেটিং অ্যাক্টিভিটিসের। অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশ ফ্লো নির্ণয় করতে হবে। ওকে, এখন চলো আমরা সমাধান কিভাবে করা হবে সেটা দেখি। প্রথমে হেডলাইনটা থাকবে পরিচালনা কার্যক্রম থেকে যে ক্যাশ ফ্লো নির্ণয় করা বা নগদ প্রবাহ নির্ণয় করা, ব্র্যাকেটে পরোক্ষ পদ্ধতি। নিট লাভ, প্রশ্নে আমরা দেখেছি নিট লাভ ছিল 2,10,000 টাকা। অনগদ দফাসমূহের সমন্বয়, অবচয় খরচ 8,000 টাকা, যোগ হবে 2,10,000 যোগ 8,000 ইকুয়াল টু 2,18,000 টাকা। সম্পদ ও দায়ের মূল্য হ্রাস বা বৃদ্ধিজনিত সমন্বয়, কেমন? সম্পদের দায়, সম্পদের মূল্য বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে, দায়ের মূল্য বৃদ্ধি হয়েছে নাকি হ্রাস হয়েছে। আমরা প্রশ্নের মধ্যে যে 4টি আইটেম পাচ্ছি, একটা হচ্ছে কি মজুদ পণ্য মূল্য হ্রাস 20,000 টাকা, তার মানে কি সম্পত্তির মূল্য হ্রাস। প্রদেয় হিসাব বৃদ্ধি মানে কি দায় বৃদ্ধি। ওকে, দুইটাই যোগ হবে 20,000 আর 10,000 ইকুয়াল টু 30,000 টাকা। 2,18,000 এর সাথে 30,000 টাকা যোগ করলে রেজাল্ট দাঁড়াচ্ছে 2,48,000 টাকা। মাইনাস হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে দেনাদার বৃদ্ধি, তার মানে সম্পত্তি বৃদ্ধি 15,000 টাকা। বকেয়া খরচ হ্রাস, বকেয়া খরচ আমার জন্য দায় হ্রাস, তার মানে দায়ের হ্রাস ইকুয়াল টু 5,000 টাকা। 15,000 আর 5,000 ইকুয়াল টু 20,000 টাকা, মাইনাস হচ্ছে 2,48,000 টাকা থেকে। সুতরাং রেজাল্ট হচ্ছে 2,28,000 টাকা এবং এটার নাম হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কত? 2,28,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটি সহজ বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পূর্ণাঙ্গ চিত্রটা না দেখিয়ে খণ্ড একটি চিত্র দেখলাম, সেটার নাম কি? পরিচালনা কার্যক্রম থেকে ক্যাশ ফ্লো নির্ণয়। ওকে, এখানে নির্লাভের সাথে যোগ হচ্ছে কি অনগদ দফা, যোগ হচ্ছে সম্পত্তির মূল্য হ্রাস, দায়ের মূল্য বৃদ্ধি, বিয়োগ হচ্ছে সম্পত্তির মূল্য বৃদ্ধি বা দায়ের মূল্য হ্রাস। ওকে, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা আগামী দিনের জন্য প্রস্তুত থাকো। আমরা পূর্ণাঙ্গ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভাশিস ধন্যবাদ জানিয়ে শেষ করছি।